খেয়ালিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে গল্পগুলো শুনে আমাদের মতো ছোট চ্যানেলের পাশে দাঁড়াবেন। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম সেই রাত। গল্পটির লেখক সমজা দাস। প্রায় বছর 25 আগের ঘটনা। সেবার ভোটের ডিউটি পড়েছিল পুরুলিয়া। জঙ্গলের ভিতর ছোট আদিবাসী গ্রাম। সব মিলিয়ে 25-30 ঘর মানুষ থাকে। বাড়ি বলতে খড়ের ছাউনি দেওয়া দরমার ঘর। গ্রামের মানুষগুলো ভীষণ গরিব। বন থেকে কাঠ, মধু, ফল পাকুড় সংগ্রহ করে দিন চালায়। রোজ খাওয়াও জোটে না। ভোট নিয়ে ওদের মাথা ব্যথা নেই, কিন্তু আমরা যারা সরকারি চাকরি করি, ভোটের ডিউটি না করে উপায় তো নেই। সে বন, সাগর, মরু যেখানেই হোক, ডাক এলে যেতেই হবে। আমিও গিয়ে পড়লাম সেই জঙ্গলের মাঝে। পাথুরে মালভূমি জুড়ে সবুজ বনানী। সরকারি চিঠিতে ঠিকানা লেখা আছে। সেই মতো বাস থেকে নামলাম। আগেই জানানো হয়েছিল আমাকে বাস স্ট্যান্ড থেকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য লোক থাকবে। সেই বাস স্ট্যান্ডেই প্রথম দেখেছিলাম শ্যামল। বয়সে আমার চেয়ে ছোটই হবে। সেও ভোটের ডিউটিতেই এসেছে, অর্থাৎ আমার আগামী 1.5 দিনের সঙ্গী সে। সাইকেল নিয়ে এসেছিল শ্যামল। ওর মুখেই শুনলাম আমাদের ভোটের ডিউটি যেখানে পড়েছে সেখানে বাস, রিক্সা কিছুই যায় না, সাইকেলই ভরসা। আমি নিজে সাইকেল চালাতে জানি না। সাইকেলটার লড়ঝড়ে চেহারা দেখে খুব একটা ভরসাও হলো না। কিন্তু শ্যামল আমাকে অভয় দিয়ে বলল, কোনো ভয় নেই দাদা, আপনি পিছনের কেরিয়ারে ভালো করে আমাকে ধরে বসুন। পথে যেতে যেতে আলাপ জমেও জানতে পারলাম ও স্থানীয় ছেলে। বাড়ি এখান থেকে বাসে ঘন্টাখানেকের পথ। পেশায় স্কুল মাস্টার, শখ ফটো তোলা। ওর মুখেই শুনলাম জঙ্গলে সে প্রায়ই ফটো তুলতে আসে। গ্রামের লোকেদের সঙ্গে তার দারুণ সখ্য। ফটো টটো তুলতে কখনো সন্ধে হয়ে গেলে আদিবাসী গ্রামেই রাত কাটায়। সকলেই তাকে বেশ ভালোবাসে। আমাদের থাকার ব্যবস্থা হচ্ছে গ্রাম থেকে একটু দূরে একটা স্কুল বাড়িতে। আশেপাশের কয়েকটা গ্রাম মিলে এই একটাই স্কুল। স্কুলের নাম লেখা সাইনবোর্ড খুলে একদিকে ঝুলে আছে। টালির ছাদ একদিকে ভাঙা। জায়গাটায় পলিথিনের শিট বিছিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে, তবে মেঝে বেশ সাফসুতরো। সম্ভবত আমরা থাকবে বলেই পরিষ্কার করা হয়েছে। মেঝের উপর খড়ের বিছানা পাতা। জঙ্গলের মধ্যেই পুরো বাড়িতে রাত কাটাতে হবে ভেবেই মনটা দমে গেল। শ্যামলের অবশ্য কোনো হেলদোল নেই। সে দিব্যি ব্যাগ থেকে ক্যামেরা বাইর করে ফটো তুলছে ঘুরে ঘুরে। জঙ্গলে সন্ধে মানেই মধ্যরাত। গ্রামেরই একজন রাতের খাবার দিয়ে গেল। মোটা লাল চালের ভাত, একদলা ঘ্যাট সবজি আর টেলটেলে ডাল। খাবার দেখে ভক্তি এলো না। এরকম পরিস্থিতি তৈরি হতে পারে ভেবেই বিস্কুটের প্যাকেট সঙ্গে নিয়ে গেছিলাম। সেটাই খেলাম। শ্যামলকেও সাধলাম, কিন্তু সে জানালো এসব খাওয়ার অভ্যেস তার আছে। সত্যি দেখলাম ওই খাবারই পরম তৃপ্তি ভরে খাচ্ছে ও। জঙ্গলে এভাবে রাত্রি যাপনের অভিজ্ঞতা ছিল না। শোয়ার আগে শ্যামল বলল, জঙ্গলে জন্তু জানোয়ার আছে সুজনদা, একা বাইরে যাবেন না যেন। খুব প্রয়োজন হলে আমাকে ডেকে নেবেন। হাসলাম আমি। বললাম, কেন? গ্রামবাসীদের মতো এই বনের জন্তু জানোয়ারদের সঙ্গেও তোমার ভাব আছে বুঝি? শ্যামলও হাসল। বলল, একজনের জায়গায় দুজন থাকলে জোর বাড়ে না? তা বটে। একজনের জায়গায় দুজন দেখলে ভাল্লুক বা হাতির দল খাতির করে সরেও যেতে পারে। সুতরাং মাথা নাড়লাম। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ঘুম ভাঙল শ্যামলের ডাক। উঠুন সুজনদা, তাড়াতাড়ি। ধর্মরিয়ে উঠে বসলাম আমি। কোথায় আছি মনে করতে একটু সময় লাগলো। কি ব্যাপার? বাইরে চলুন। ঘর থেকে বেরোতেই চোখে পড়ল দৃশ্যটা। দূরে আকাশ লালে লাল, দাউ দাউ করে জ্বলছে বন। আগুনের শিখা লাফিয়ে লাফিয়ে উঠছে আকাশ পর্যন্ত। এত দূর থেকেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। গ্রামে আগুন লেগেছে দাদা, ওদের বাঁচাতে হবে, চলুন। আমার হাত পা মাটিতে গেঁথে গেছে। এমন বিধ্বংসী আগুন আমি আগে কখনো দেখিনি। শুনেছি জঙ্গলের আগুন অল্প সময়ের মধ্যেই হু হু করে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গিলে ফেলে গ্রামের পর গ্রাম। সেরকম হলে এখানেও আগুন এসে পৌঁছাতে বেশি সময় লাগবে না। সুজনদা, কি ভাবছেন? চলুন প্লিজ। শ্যামলের কণ্ঠস্বরে আকুতি। তুমি কি পাগল হলে শ্যামল? এই যে সে আগুন নয়। হয়তো ওরা আর কেউ বেঁচে নেই। এখানে গেলে আমরাও মরব। লালচে আলো দপদপ করে জ্বলছে আকাশের পটে।
সেই আলোয় দেখলাম শ্যামলের চোয়াল শক্ত হলো। কঠিন গলায় বলল, আপনি না গেলে আমি একাই যাব, ওদের মরতে দেব না। আমার জবাবের অপেক্ষা না করে জঙ্গলের ভিতর দিয়ে ছুটতে লাগলো শ্যামল। আমি দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। একটা দীর্ঘশ্বাস ফেললাম। ছেলেটাকে এই বিপদের মধ্যে একা ছেড়ে দিই কি করে? ওর পিছনে পিছনে ছুটলাম আমি। বনের ভিতর নির্দিষ্ট কোনো পথের রেখা নেই, থাকলেও এই অন্ধকার রাতে তা খুঁজে পাওয়া অসম্ভব। তার উপর শ্যামল এখানকার স্থানীয় ছেলে, ও রাস্তা চেনে। ওকে অনুসরণ করা আমার পক্ষে সত্যিই কঠিন। দূরে ওর ছুটন্ত দেহটাকে দেখতে পাচ্ছিলাম একটা সময় পর্যন্ত। শহুরে মানুষ আমি, আরামে অভ্যস্ত। শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে, পা দুটো যেন আর চলছে না, দম বন্ধ হয়ে আসছে। এক সময় আর শ্যামলকে দেখতে পেলাম না। অন্ধকার অরণ্যের ভিতর মধ্যরাতে আমি নিজেকে সম্পূর্ণ একাকী আবিষ্কার করলাম। এতক্ষণ যা ছিল শুধুই শরীর ভাঙা ক্লান্তি, এখন সেখানে জায়গা করে নিল আদি ও অকৃত্রিম আতঙ্ক। শ্যামল, শ্যামল চিৎকার করে ডাকলাম। সেই আহ্বান প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমার কাছে। আগুন এগিয়ে আসছে, স্পষ্ট টের পাচ্ছি। অন্ধকার সরে যাচ্ছে, শ্বাসরোধী উত্তাপ ঘিরে ধরেছে আমাকে। পাখিগুলো অসময়ে ঘুম ভেঙে দিক বিদিক জ্ঞানহারা হয়ে উড়াউড়ি করছে। ওদের কলকাকলি আর্তনাদের মতো শোনাচ্ছে। আমি কোথায় যাব? উঠে দাঁড়াতে গিয়ে অনুভব করলাম পায়ের পেশিতে টান পড়েছে, আমি নড়তেও পারছি না। সেই মুহূর্তে মনে হলো আর কখনো বাড়িতে ফিরতে পারবো না। আজ এই বনের মধ্যে যদি আমার মৃত্যু হয়, মা, অমলা, টিকলি, বাবুনকে দেখতে পারবো না আর আমি কোনো দিনও। ওদের মুখগুলো মনে করার চেষ্টা করলাম চোখ বুজে। আগুনের উত্তাপ সারা শরীর জুড়ে অনুভব করতে পারছি এখন। চোখ বুঝেও টের পাচ্ছি অসহ্য দৃষ্টিরোধী আলো। সুজনদা, আপনি কোথায়? শ্যামলের গলা কি? হয়তো আমার শোনার ভুল। সুজনদা, উত্তর দিন। না, ভুল শুনিনি আমি। শ্যামল ডাকছে আমায়। আমি আমি এখানে, চিৎকার করে বলতে চাইলাম। অস্পষ্ট চিনচিন শব্দ ছাড়া আর কোনো শব্দই বেরোলো না গলা থেকে। সুজনদা! ডাকটা খুব কাছ থেকে আসছে। আমি হাত তুলে নিজের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। সারা শরীর অবশ হয়ে আসছে আমার। চোখের সামনে নেমে আসছে নিরবিচ্ছিন্ন অন্ধকার। মাটিতে লুটিয়ে পড়লাম। অচেতনতার গভীরে তলিয়ে যেতে যেতে টের পেলাম কার দুটি সবল বাহু আমায় শূন্যে তুলে ছুটে চলেছে দাউ দাউ করে জ্বলতে থাকা জঙ্গলের মধ্য দিয়ে। মায়ের মতো যত্নে সে জড়িয়ে রয়েছে আমাকে। আগুন আমাদের ছুঁতে পারছে না এতটুকু। পরম নির্ভরতায় তার ভরসায় নিজেকে ছেড়ে দিলাম। আর কিছু মনে নেই আমার। জ্ঞান ফিরে দেখলাম অনেক মুখ আমার উপরে ঝুঁকে রয়েছে। ঝকঝকে নীল আকাশ। গতরাত্রের বিধ্বংসী আগুনের চিহ্ন মাত্র কোথাও নেই। আমার হতভম্ব মুখের দিকে তাকিয়ে এক গ্রাম্য বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ভোটবাবু, তুই ঠিক আছিস? মাথা নাড়লাম আমি। রাতে যা আগুন তো লাগলো, আমরা তো ভয়ে মরি। মারাংবুরু দেবতার দয়া, আমাদের ঘরটোতে আঁচ লাগে নাই, বললেন বৃদ্ধ। শ্যামল কোথায়? এবার গ্রামেরই একজন কম বয়সী যুবক এগিয়ে এলো সামনে। জিজ্ঞেস করলো, কোন শ্যামল? আমার সঙ্গে যে ছিল, কাল ভোটের ডিউটিতে এসেছিল। ওরা মুখ চাওয়াচাবি করলো। যুবকটি বলল, আপনি তো একাই এসেছিলেন, আর কেউ তো ছিল না আপনার সঙ্গে। উঠে বসলাম আমি। এখন বেশ ঝরঝরে বোধ হচ্ছে। আশ্চর্য, এমন আগুনের মধ্যে দিয়ে আমাকে নিয়ে ছুটে এলো শ্যামল, অথচ আমার গায়ে আঁচড়টুকু লাগলো না। বললাম, কি বলছেন আপনি? আমরা তো দুজনে এসেছি। রাতে স্কুল বাড়িতেও আমরা দুজনেই ছিলাম। আপনারাই তো দুজনের খাবার দিয়ে গেলেন। বৃদ্ধ এবার বললেন, দুজন কুথারে ভোটবাবু? তুই একলা তো ছিলিস। কি যাতা বলছেন? দেখুন, এখনো ওখানে আমাদের দুজনের খাবারের থালাবাটি পড়ে আছে। কুথা? চল দেখি। সকলে মিলে গেলাম স্কুল বাড়িতে। কিন্তু কোথাও কি? ঘরের এক কোণে আমার কালকে না খাওয়া বাসি খাবার ঢাকা দেওয়া অবস্থায় পড়ে আছে। আশেপাশে কোথাও আর কোনো এঁটো থালা নেই। অথচ শ্যামল কাল রাতে আমারই পাশে বসেই খাবার খেলেছে। হঠাৎ মনে হলো, শ্যামলের ব্যাগটা কোথায়? আর ক্যামেরাটা? শুধু আমার ব্যাগখানা পড়ে আছে মাদুরের ওপর। লোকগুলো চুরি করেনি তো জিনিসগুলো? ক্যামেরাটা বেশ দামি ছিল। শ্যামল বলেছিল অনেকদিন ধরে টাকা জমিয়ে কিনেছে ওর শখের ক্যামেরাটা। মাথাটা গরম হয়ে গেল। কঠিন গলায় বললাম, আপনারা সকলে মিথ্যে বলছেন। শ্যামল আমার সঙ্গে এসেছিল,
ওই তো আমাকে বাস স্ট্যান্ড থেকে সাইকেল চালিয়ে নিয়ে এসছে এই গ্রামে। যুবকটিকে এবার একটু বিরক্ত মনে হলো। বলল, আপনি তো একাই সাইকেল চালিয়ে এলেন বাবু, আমি নিজের চোখে দেখেছি। ওই নামে এখানে কারো আসার কথাও ছিল না। এখানে আপনার আর ভবতোষবাবুর ভোটের ডিউটি পড়েছে। ওই বাবুর কাছেই বাড়ি, এসে পড়বেন এখনই। সব গুলিয়ে যাচ্ছিল আমার। ভোটের ডিউটিতে যিনি এলেন তার নাম ভবতোষ দাস। পরিচয় হলো, কথাবার্তাও। কথায় কথায় গত রাতের অভিজ্ঞতা বললাম ওকে। চুপচাপ শুনলেন তিনি, বললেন না কিছু। গ্রামের লোক সংখ্যা খুব কম। বেলা 2টোর মধ্যেই ভোট পর্ব মিটে গেল। ব্যালট বক্স গুছিয়ে রওনা হলাম। এত কাজের মধ্যেও শ্যামলের চিন্তাটা মাথা থেকে বের করতে পারছিলাম না। ভবতোষবাবু এসে দাঁড়ালেন পাশে। বললেন, ফিরবেন তো? হ্যাঁ, কিন্তু আমি তো সাইকেল চালাতে পারি না। আসার সময় শ্যামল বলতে গিয়ে থেমে গেলাম। ভবতোষবাবু বুঝলেন। বললেন, আমি বাস স্ট্যান্ডে পৌঁছে দিচ্ছি আপনাকে, মন খারাপ করবেন না। শ্যামলকে এরা সকলেই চেনে, কিন্তু বাইরের লোকের কাছে স্বীকার করবে না। মানে? একটা দীর্ঘশ্বাস ফেলেন ভবতোষবাবু। বললেন, শ্যামল আমাদের পাশের গ্রামেই থাকতো। বাবা মাকে হারিয়েছিল ছোটবেলাতেই। আপন বলতে কেউ ছিল না ওর। বরাবর ডাকাবুকো ছিল ছেলেটা। লেখাপড়াতেও ভালো। কলেজ শেষ করে স্কুলের চাকরি পেয়ে গেল। শখ ছিল ফটো তোলা। অবসর সময় বনে বাদারে ঘুরে ঘুরে ফটো তুলত। এখানকার আদিবাসীরাও ওকে ভালোবাসত। ভালোবাসত বলছেন কেন? আশঙ্কায় বুক কেঁপে উঠল আমার। কারণ ও আর নেই। বছর 6 আগে একদিন ফটো তুলতে এসে সন্ধে হয়ে যাওয়ায় এই গ্রামেই থেকে গেছিল। সে রাতেও জঙ্গলে আগুন লেগেছিল। আগুন ছড়িয়ে পড়েছিল সারা গ্রামে। শ্যামল সেদিন অনেকের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু নিজে বেঁচে ফিরতে পারেনি। এই গ্রামের লোকরাই ওর শেষকৃত্য করেছে। ওদের কাছে শ্যামল সাক্ষাৎ মারাংবুরুর অবতার। ওরা বিশ্বাস করে বিপদে আপদে শ্যামল নাকি ওদের রক্ষা করে, কিন্তু বাইরের কারোর কাছে ওরা শ্যামলের নাম নেয় না। এ কিভাবে সম্ভব? আমি যে ওকে নিজের চোখে দেখেছি, ওর সঙ্গে কথা বলেছি, রাত কাটিয়েছি এক ঘরে, ওকে ধন্যবাদটুকু জানানো হলো না। আমার বুক থেকে হাহাকার বেরিয়ে এলো। ভবতোষবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়লেন। বললেন, এতদিন বিশ্বাস করিনি, আজ বুঝলাম শ্যামল সত্যিই আছে। এখানকার সরল গ্রামবাসীদের ভালোবাসা ও বিশ্বাসের শক্তিই ওকে বাঁচিয়ে রেখেছে। আপনি বাড়ি যান সুজনবাবু। এই যে আপনি ওর জন্য কষ্ট পাচ্ছেন, ওকে এভাবে ভালোবেসেছেন, তার বেশি কখনো কিছু চাইনি ও। গ্রাম ছেড়ে যাওয়ার আগে একবার পিছু ফিরে তাকালাম। স্পষ্ট দেখতে পেলাম স্কুল বাড়ির পাশে শ্যামল দাঁড়িয়ে আছে। গলায় ঝোলানো ক্যামেরা, মুখে হাসি, হাত নাড়ছে আমার দিকে তাকিয়ে। অনেক বছর কেটে গেছে সেদিনের পর। শ্যামল প্রেত ছিল না ঈশ্বর তা আমি জানি না, কিন্তু সেই রাতে ও আমার জীবন বাঁচিয়েছিল। আমার স্মৃতিতে আজীবন রয়ে যাবে শ্যামল, আমার স্নেহের পাত্র হয়ে। হয়তো অন্য কোনো যাত্রাপথে আবারও দেখা হয়ে যাবে আমাদের। আমি জানি সেদিনও ও আগের মতোই হাসি মুখে বলে উঠবে, পিছনের কেরিয়ারে আমাকে শক্ত করে ধরে বসুন সুজনদা, কোনো ভয় নেই। গল্পটি এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা জানা থাকে তাহলে সেটা আপনারা পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং বা মেসেজের মাধ্যমে ফেসবুক পেজের লিঙ্কে, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে সেটা আমাদের চ্যানেলে শোনানো হবে বা পডকাস্ট করা হবে।